দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বীজ সংলাপে। আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। বীজ সংলাপে আমরা অর্থ ও ব্যবসা বাণিজ্য নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি খাত। 2025 সালে $5 বিলিয়ন এই খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্যে সরকার 39টি হাইটেক পার্ক নির্মাণ করেছে। এই খাতে বিনিয়োগ, প্রত্যাশা এবং সম্ভাবনা নিয়ে আজকের বীজ সংলাপ আলোচনায় আছেন হাইটেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ ও বেসিস সভাপতি আলমাস কবির। স্বাগত আপনাদের। আমি হাইটেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ আপনার কাছে জানতে চাই, 2025 সালে যে তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি আয়ের $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এজন্য হাইটেক পার্কগুলো আসলে কি পরিমাণ প্রস্তুত আছে এবং হাইটেক পার্কগুলো এখন কি পর্যায়ে আছে? ধন্যবাদ। শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, 50তম বিজয় মাস আমরা উদযাপন করছি এবং একই সাথে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের জন্মশত বার্ষিকী। ডিসেম্বর আমাদের জন্য আরেকটি কারণে গুরুত্বপূর্ণ, সেটি হলো 2008 সালের 12 ডিসেম্বর তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচন ইশতেহারের সময় ঘোষণা করেছিলেন 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের সময় আমাদের দেশটা কেমন হবে। তিনি ঘোষণা করেছিলেন ডিজিটাল হবে আমাদের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। তো এই 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্জন অনেক। আমরা যদি 2008 সালের সঙ্গে 2021-এর তুলনা করি তাহলে আমরা দেখব যে একটি বিরাট পরিবর্তন সাধিত হয়েছে, একটা প্যারাডাইম শিফট হয়েছে। প্রথমত আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেক এগিয়েছি। আমাদের মাথাপিছু ইনকাম যেটি তখন ছিল $400 কাছাকাছি, এখন সেটি বেড়ে $2550 ক্রস করেছে, 6 গুণেরও বেশি বেড়েছে। তখন আমাদের ব্রডব্যান্ড বলে কোনো ধারণা ছিল না। এখন বাংলাদেশে প্রায় 12 কোটি মানুষ ব্রডব্যান্ডের আওতায় এসেছে। তখন ছিল মাত্র 9 লক্ষ থেকে 10 লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করত, এখন 13 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এই যে বিশাল পরিবর্তন, আমাদের অর্থনীতির প্রায় সব জায়গায় আমরা ডিজিটাইজেশনের দিকে গিয়েছি। আমাদের স্বাস্থ্য, আমাদের কৃষি, আমাদের জীবনযাত্রা, প্রায় প্রতিটা জায়গায় আমরা আইসিটির প্রয়োগে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফল হয়েছে এবং এটি ক্রমে বাড়তেই থাকবে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন, অনেক দিক দিয়ে আমরা 2021-এর আগেই সেটি অর্জন করেছি। আমরা 2019 সালে মধ্যম আয়ের দেশ হয়েছি, আমাদেরকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। তো এটি আমাদের, এখন আমরা ডিজিটাল বাংলাদেশের যে মাইলস্টোন, সেই মাইলস্টোন ক্রস করে আমরা আমাদের পরবর্তী যে স্বপ্নযাত্রা ভিশন 2041, আমরা 2041 সালে কোথায় যাব, বাংলাদেশ উন্নত দেশ হবে যেখানে আমাদের ইকোনমি, এখন যেটি ডিজিটাল ইকোনমি, সেখান থেকে হবে ইনোভেটিভ ইকোনমি। আমরা উদ্ভাবনের দিকে জোর দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বিগত 12 ডিসেম্বর তারিখে ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রাক্কালে ঘোষণা দিয়েছেন 2041 সালে অর্থনীতি হবে ইনোভেটিভ ইকোনমি, আমাদের দেশ হবে জ্ঞান নির্ভর সমাজ এবং আমরা এগিয়ে যাব। আমাদের পার ক্যাপিটা ইনকাম হবে $15,000 আরো বেশি। তো সেটিকে টার্গেট করে মাননীয় আইসিটি অ্যাডভাইজার, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ বিষয়ক মাননীয় উপদেষ্টা, তিনি একই সাথে ঘোষণা করেছেন যে 2025 সালে আমাদের একটি অন্তর্বর্তীকালীন মাইলস্টোন। এখন যেখানে আইসিটিতে কর্মসংস্থান হয়েছে 20 লক্ষ, সেটি 30 লক্ষে উন্নীত হবে। এখন আমাদের যেখানে ফ্রিল্যান্সারের সংখ্যা 6 লাখের বেশি, প্রায় 6.5 লাখ, সেটি 10 লাখ উন্নীত হবে। আমাদের আইসিটিতে যে অর্জন রপ্তানি, সেটি 2009 সালে ছিল মাত্র $26 মিলিয়ন। সেই $26 মিলিয়ন থেকে বেড়ে এখন এটি $1.3 বিলিয়ন এবং আমরা 2025-এ এটিকে $5 বিলিয়ন উন্নীত করি। হাইটেক পার্ক মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ শুরু করেছে 2010 সালে। 2025-এ আমাদের প্রথম পদক্ষেপ হলো জনতা টাওয়ার, একটি ভগ্নপ্রায় বিল্ডিং, সেটিকে সফটওয়্যার টেকনোলজি পার্কে করা হয়েছে। এই 6 বছরের মধ্যে তার ভিতরে 20 মাস আমরা করোনা অতিমারি অতিক্রম করেছি। আমাদের ইতিমধ্যে 12টি সফটওয়্যার টেকনোলজি পার্ক বা হাইটেক পার্ক বা শেখ কামাল আইটি ট্রেনিং
ইনকিউবেশন সেন্টার এখন অপারেশনাল, এবং আমরা ইতিমধ্যে 165টি কোম্পানি এখানে বিনিয়োগ করেছে, প্রায় 21,000 মানুষের কর্মসংস্থান হয়েছে, 700 কোটি টাকা বিদেশি বিনিয়োগ, আমাদের দেশি বিদেশি বিনিয়োগ হয়েছে, এবং আগামী 2 বছরের মধ্যে আমরা আশা করছি এই বিনিয়োগের পরিমাণ 4,000 কোটি টাকা ক্রস করবে, এবং 2025-এর মধ্যে এখানে কর্মসংস্থান হবে 50,000-এর উপরে। ফলে আমাদের আইসিটিতে নতুন দিগন্ত সূচনা হতে যাচ্ছে, এবং ভবিষ্যতের যে অর্থনীতি, ভবিষ্যতে যে কর্মসংস্থান, ভবিষ্যতে আমাদের আইসিটির যে অগ্রযাত্রা, তার একটি বড় কেন্দ্রবিন্দু হবে হাইটেক পার্ক। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমাদের বাংলাদেশে 103টি অবকাঠামো তৈরি হবে শুধুমাত্র হাইটেক পার্ক রিলেটেড। এর ভিতরে প্রত্যেকটি জেলাতে কমপক্ষে একটি করে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার হবে, এবং আমাদের আরো 39টি হবে সফটওয়্যার পার্ক অথবা হাইটেক পার্ক। সব মিলে 103টি অবকাঠামো 2028 সালের মধ্যে প্রস্তুত হয়ে যাবে, যেটি আমাদের অর্থনীতির নতুন দিগন্তের সূচনা হবে। আমরা আশা করি এই কাজগুলো আমাদের লক্ষ্যমাত্রার আগেই শেষ করতে পারব। এর ফলে আমাদের নতুন অগ্রযাত্রা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় আইসিটি অ্যাডভাইজার সার্বিকভাবে আমাদের নেতৃত্ব দেন, এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক, তিনি সার্বক্ষণিকভাবে আমাদের দেখাশোনা করেন, আমাদেরকে পরামর্শ দেন, নির্দেশনা দেন কিভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নযাত্রা, আমাদের জাতির স্বপ্নযাত্রা, আমরা উন্নত বাংলাদেশ হব, সেই জায়গায় গিয়ে পৌঁছাবো। তো আইসিটি ডিভিশন আরো অনেকগুলো কাজ করছে, সেটি হলো আমাদের ইকোসিস্টেমটা ডেভেলপ করেছে, আইসিটি ইকোসিস্টেম। ইতিমধ্যে প্রায় 6 লাখের উপরে মানুষকে আইসিটির উপরে প্রশিক্ষণ দেওয়া আছে, 6 লাখেরও বেশি। ফলে একটি বড় আমাদের পুল তৈরি হয়েছে যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। আমাদের এবছর থেকেই একেবারে প্রাইমারি পর্যায়ে আইসিটির যে ল্যাঙ্গুয়েজ কোডিং শেখানো হবে প্রাইমারি পর্যায়ে। আপনি জানেন হাই স্কুলে এখন আইসিটি সাবজেক্ট হলো বাধ্যতামূলক। প্রায় 300 স্কুল অফ ফিউচার তৈরি করা হচ্ছে একেবারে সর্বাধুনিক শিক্ষা দেওয়ার জন্য, যেটা একেবারে ওয়ার্ল্ডের লেটেস্ট, এবং এটা যদি আমাদের দেশের তরুণ সমাজ বা আমাদের শিক্ষার্থীদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় বা প্রয়োজনীয় পরিবর্ধন করে এটাকে আগামী 4-5 বছরের মধ্যে সারা বাংলাদেশে রেপ্লিকেট হয়। উপজেলা পর্যায়ে যেটি করা হচ্ছে সেটি হলো আমাদের প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে একটি ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার করা হচ্ছে। যারা আইসিটিতে ক্যারিয়ার করতে আগ্রহী তাদের জেলাতে বা ঢাকাতে আসার দরকার নেই, তারা ওখানেই 4th ইন্ডাস্ট্রিয়াল যে রেগুলেশন এই সংক্রান্ত ট্রেনিং ওখান থেকে নিতে পারবে, হাই এন্ডের ট্রেনিং, এবং তাদের কর্মসংস্থানের জন্য তারা বাড়িতে বসে কাজ করতে পারবে। আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রায় 12 কোটি জনগণকে ব্রডব্যান্ডের কাভারেজের আওতায় নিয়ে এসেছি। আমরা 6 লাখেরও বেশি প্রশিক্ষণ দিয়েছি। এর ভিতরে হাইটেক পার্ক থেকে 23,000 মানুষকে 4th ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন রিলেটেড ট্রেনিং দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের হাতে ইন্টারনেট রয়েছে, তাদের প্রশিক্ষণ রয়েছে, এবং ল্যাপটপ যেটি প্রয়োজন, এখন 30,000 টাকার মধ্যে ল্যাপটপ বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আমরা আশা করি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এটি 20,000 টাকার মধ্যে নেমে আসবে। তার মানে আমাদের যে বড় সম্পদ, দেশের সবচেয়ে বড় সম্পদ, স্রষ্টার যে সবচেয়ে বড় সম্পদ হলো মানুষ। তারুণ্যের জনগোষ্ঠী আমাদের বাংলাদেশে 25 বছরের নিচে হলো 75%। তাদেরকে কাজে লাগিয়ে আমাদের দেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তারুণ্যের শক্তিকে কাজে লাগানো, এবং আমাদের গ্রামে শহরের সুবিধাকে নিয়ে যাওয়া। আমার গ্রাম আমার শহর, এই সুবিধাকে কাজে লাগিয়ে আমাদের 12 কোটি জনগণকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাদের হাতে ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েছি, তাদের সুলভ মূল্যে ল্যাপটপ দিচ্ছি। ফলে আমাদের কর্মসংস্থানের সুযোগ সারা পৃথিবী জুড়ে। যারা অর্থবিত্তে এবং টেকনোলজিতে এগিয়ে, যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, তাদের কিন্তু ম্যান পাওয়ারের ঘাটতি রয়ে গেছে। তাদের দেশে জনশক্তি বেশিরভাগ হলো বৃদ্ধ মানুষ। তো আমাদের এখানে একটা বড় শক্তি আমাদের তরুণ সমাজ, তারা আমাদের এই পরস্পরের সহযোগী হিসেবে আমরা কাজ করতে পারি। তাদের জনশক্তির প্রয়োজন, আমাদের জনশক্তি আছে। এই জায়গায় আমরা পরস্পরের সহযোগী হিসেবে কাজ করে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় সুযোগ এসছে। তরুণ সমাজকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যথার্থ বলেছেন, তিনি বলেছেন যে আমি এখন একেবারে সন্দেহাতীতভাবে নিশ্চিত যে আগামী 2041 সালে আমার তরুণ প্রজন্ম এই দেশকে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই তরুণ প্রজন্ম প্রস্তুত হয়েছে, আইসিটিতে তারা রেডি। এই জায়গায় মনে করি 2025 আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন মাইলস্টোন, 2031 হলো দ্বিতীয়, এবং আমাদের 2041 সালে আমরা উন্নত বাংলাদেশ হব। আমাদের জাতির স্বপ্ন সোনার বাংলা, জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রথম ধাপ আমরা উন্নত বাংলাদেশ হব। আমাদের সোনার বাংলা গড়বার ক্ষেত্রে আপনি যেরকম আশাবাদ
ব্যক্ত করছিলেন যে তথ্য প্রযুক্তি খাতই সেখানে লিড দিতে পারে। আমি একটু বেসিসের সভাপতি আপনার কাছে জানতে চাই যে আমাদের তথ্য প্রযুক্তি খাত থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী দেওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত $1,300 কোটি রপ্তানি আয় হয়েছে এবং 2020 সালে তৈরি পোশাক খাত থেকে ছিল সেটি $2,800 কোটি। তাহলে কি আমরা তৈরি পোশাক খাতের পরেই তথ্য প্রযুক্তি খাতকে আমরা ধরে নিতে পারছি কিনা যে রপ্তানির ক্ষেত্রে তারা লিড দিবে, এবং সেই ক্ষেত্রে কি কি অবস্থায় আমরা আছি এবং সেখানে যেতে গেলে কি কি করতে হবে? অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমাদের এখন যে আমাদের এক্সপোর্ট ভলিউম আছে আইসিটি খাতে, সফটওয়্যার এবং আইটি এনেবল সার্ভিস, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা, এটা করে আমরা $1.3 বিলিয়ন এখন রপ্তানি করছি। আমাদের সামনে একটি টার্গেট আছে 2025-এর মধ্যে সফটওয়্যার, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা এবং ডিজিটাল ডিভাইস আমরা সব মিলিয়ে আইসিটি খাতে এই রপ্তানিটা নিয়ে যেতে চাই 5 বিলিয়নে। আমাদের তৈরি পোশাক খাত এখনো অনেক বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য, কোনো সন্দেহ নেই, কিন্তু একই সাথে এটা মনে রাখা দরকার যে যেহেতু এই আইসিটি ইন্ডাস্ট্রিটা একটি মানে নলেজ ইন্ডাস্ট্রি এবং এখানে হচ্ছে আপনার বড় বড় জায়গার প্রয়োজন নেই, বড় বড় ফ্যাক্টরির প্রয়োজন নেই, অনেক বড় বড় মেশিনারিজ এর প্রয়োজন নেই। এখানে কিন্তু আমাদের যে সবচেয়ে বড় সম্পদ জনসম্পদ, সেই জনসম্পদকে কাজে লাগিয়ে আমাদের এই এক্সপোর্ট ভলিউম বা আমাদের যে ইন্ডাস্ট্রির যে আউটকামটা এটা বাড়ানো যায়। এবং যেহেতু আমাদের এই জনসম্পদ একটা তরুণ জনসম্পদ রয়েছে, আমাদের 16 কোটি মানুষের যে অ্যাভারেজ এজ যদি আপনি করেন সেটা দেখবেন যে 28 বছরের নিচে, যে এই যে তরুণ জনসম্পদ, এই তরুণ জনসম্পদকে কাজে লাগিয়ে আমরা এই ধরনের নলেজ বেস ইন্ডাস্ট্রিতে আমরা অনেক ভালো করতে পারবো, এরকম একটা বড় পটেনশিয়াল রয়েছে এবং সেটাকে আমরা তৈরি পোশাক শিল্পকে ছাড়িয়ে যাওয়ার মতো আমরা সেরকম একটা আমাদের সম্ভাবনা কিন্তু আমরা তৈরি করতে পারছি আস্তে আস্তে। কিন্তু এখানে একই সাথে আমি বলতে চাই যে এই কথাগুলো যদি সত্যি সত্যি আমরা অ্যাচিভ করতে চাই, যেগুলো আমরা স্বপ্ন দেখছি যে ইন্ডাস্ট্রিকে আমরা আইসিটি ইন্ডাস্ট্রিকে আমরা অনেক বড় করব, সেটার জন্য সবচাইতে বড় শর্ত হচ্ছে দক্ষ জনসম্পদ। সরকার, আমাদের হাইটেক পার্কের এমডি মহোদয় বলেছেন যে সরকার থেকে অনেক ট্রেনিং এর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরাও বেসিস থেকে প্রাইভেট সেক্টরে বেশ কিছু ট্রেনিং এর আমরা ব্যবস্থা নিয়েছি, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট না। আমরা যেই গতিতে ছুটতে চাচ্ছি সেই গতিতে কিন্তু এখনো ছুটতে পারছি না। আমরা জানি যে আমাদের বছরে 22,000-এর মতো ছেলে মেয়ে তারা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এই ধরনের সাবজেক্টে তারা পাশ করে বের হয় এবং ওয়ার্কফোর্সে তারা ঢোকার জন্য মানে চেষ্টা করে। মুশকিল হচ্ছে যে এই 22,000 যারা, এক নম্বর কথা এটা, এই নম্বরটা, এই সংখ্যাটা যথেষ্ট না। 2 নম্বর হচ্ছে যে যারা এই পাশ করে বের হচ্ছে তারা কিন্তু এমপ্লয়েবল না, মানে তাদের কাছে কিন্তু মানে শিক্ষাটা আছে ঠিকই, ডিগ্রিটা আছে ঠিকই, কিন্তু তারা দক্ষ না, তারা স্কিলড না। সো এই যে মানে শিক্ষা এবং দক্ষতা, এই তফাৎটাকে যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসতে হবে এবং এর জন্য সবচেয়ে বড় অবদান রাখতে পারে হচ্ছে আমাদের কলেজ এবং ইউনিভার্সিটিগুলো। সো আমরা বেসিস থেকে, ইন্ডাস্ট্রি থেকে অনেকবারই ইউজিসির সাথে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সাথে আমরা বৈঠক করেছি। তাদেরকে আমরা যেটা বলছি যে আপনাদের সিলেবাসের মধ্যে যদি এই যে আমাদের যে দক্ষতার যে ট্রেনিং এর যে অংশটা সেটাকে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে একটা ছেলে মেয়ের সময় নষ্ট হয় না। এখন যেটা হচ্ছে, একটা ছেলে বা একটা মেয়ে যখন গ্রাজুয়েট করছে, তার যেটা বলেছিলাম যে তার শিক্ষা আছে, তার দক্ষতা নাই, সে দক্ষতাটা অর্জন করার জন্য তাকে একটা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, 3 মাসের একটা ট্রেনিং নিতে হচ্ছে বা 6 মাসের একটা ট্রেনিং নিতে হচ্ছে এবং তারপরে সে এমপ্লয়েবল হচ্ছে, তখন সে চাকরি করার জন্য উপযুক্ত হচ্ছে। তো এই যে 3 থেকে 6 মাস এই সময়টা নষ্ট হচ্ছে, এটা শুধু যে তার সময় নষ্ট তা না, এটা পুরো জাতির একটা সময় নষ্ট হচ্ছে। সো এটাকে যদি আমরা 4 বছরের সিলেবাসের মধ্যে নিয়ে আসতে পারি, হয়তো দেখা যাচ্ছে যে লাস্ট 2টা সেমিস্টারে সে হয়তো এই ট্রেনিং গুলো কিছু কিছু করে শিখে সে দক্ষতাটা অর্জন করে নিল তার শিক্ষার পাশাপাশি, তখন কিন্তু দেখা যাবে তার সে গ্রাজুয়েট করার পরের দিনই সে চাকরির জন্য উপযুক্ত। সো এই জিনিসটা আমাদের কিন্তু করা দরকার এবং সরকারের এইদিকে মানে নজর দেওয়া দরকার। কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এখানে এগিয়ে আসছেন, তারা আমাদের যে ইন্ডাস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে তাদের
বিভিন্ন যে মনে করেন যে কমিটি রয়েছে, একাডেমিক অ্যাডভাইজারি বোর্ড রয়েছে, সেখানে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন এবং আমরা ইন্ডাস্ট্রি থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছি যে কি কি ধরনের দক্ষতা এই ছেলে মেয়েদেরকে দেওয়া উচিত। কারণ ইন্ডাস্ট্রি থেকে আমরা বুঝতে পারি যে এখন কি প্রয়োজন বা আগামী 3 বছরে কোন কোন টেকনোলজি আসছে। টেকনোলজি তো খুব দ্রুত পরিবর্তনশীল, এই ইনফরমেশন টেকনোলজি। সো সেগুলো যদি আমাদের কাছ থেকে ইনপুটটা নেওয়া হয়, আমার মনে হয় যে আমরা দক্ষ জনসম্পদ তৈরি করতে পারবো। এটা 1 নম্বর শর্ত ছিল। 2 নম্বর শর্ত হচ্ছে যে আমাদের ইন্টারনেটের সংখ্যা অনেক বেড়েছে। গত 12 বছরে যদি আমরা কম্পেয়ার করি, যেখানে 12 বছর আগে মোটামুটি 56 লক্ষ ইন্টারনেট ইউজার ছিল, সেটা এখন বেড়ে প্রায় 13 কোটির কাছাকাছি দাঁড়িয়েছে। বিশাল আমাদের একটা গ্রোথ হয়েছে, ইন্টারনেট পেনিট্রেশনটা বেড়ে গেছে। সারা বাংলাদেশে কিন্তু ইন্টারনেট ছড়িয়ে গেছে এবং বাংলাদেশের 1 স্কয়ার ইঞ্চ জায়গা বাকি নাই যেটা আপনার ইন্টারনেটের কভারেজের মধ্যে আনা আলমাস যায় না। কবির, আপনার বাকি আলোচনা শুনবো। এই মুহূর্তে নিতে হচ্ছে একটি বিরতি। দর্শক বীজ সংলাপে নিচ্ছে একটি বিরতির পর ফিরবো বাকি আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম হাইটেক পার্ক বিনিয়োগ ও প্রত্যাশা নিয়ে। বিরতির আগে শুনছিলাম আমরা আলমাস কবিরের বক্তব্য। এবারে আসতে চাই বিকর্ণ কুমার ঘোষ, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক। আপনার কাছে জানতে চাই যে হাইটেক পার্কগুলো কবে নাগাদ পুরোপুরি প্রস্তুত হবে এবং নতুন বা উদ্ভাবনী প্রযুক্তি পণ্য উৎপাদনের সুযোগ সেখানে কতটা থাকবে? আমাদের সারা বাংলাদেশে 103টি হাইটেক পার্ক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং আমরা আশা করছি 2028-এর মধ্যে এই 103টি হাইটেক পার্ক প্রস্তুত হয়ে যাবে শুধু সরকারি সেক্টরে। এর মধ্যে 12টি এখন অপারেশনাল এবং এই 12টি হাইটেক পার্কে 165টি কোম্পানি। দর্শক, বাংলাদেশ জুয়েলারি সমিতির নবনিযুক্ত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্মানিত সহসভাপতিবৃন্দ, আপনারা স্টেজে এসে পড়েন। কোষাধ্যক্ষ উত্তম মল্লিক, প্লিজ স্টেজে। নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সম্মানিত সভাপতি জনাব এনামুল হক খান। আমি উত্তরের পাশে। নবনির্বাচিত সভাপতি মাল্যবরণ করছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সম্মানিত সভাপতি। নবনির্বাচিত সভাপতি জনাব সায়েন্স সুবানন্দী সদ্য বিদায়ী সভাপতি জনাব এনামুল হক খান দোলনকে মালা পরিয়ে দিয়েছেন।
সামনে গুলজার ভাই, সামনে থাকেন, সামনে থাকেন, সামনে ছবি। একটা গ্রুপ ছবি, গ্রুপ ছবি। এই যে ফাইলটা পাঠিয়ে দিচ্ছি, ফাইলটা সুন্দর মতো হয় না। তাড়াতাড়ি আসো। বাংলাদেশ জুয়েলার্স সমিতির নবনির্বাচিত সভাপতি সকলের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দায়িত্বভার গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, নবনির্বাচিত সভাপতি এখন আজকের এই অনুষ্ঠানের দুই সভাপতি সামনে আপনাদেরকে একটু নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি। দর্শক, আমরা ছিলাম বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে। ফিরে এলাম পিস সংলাপে। আমি বেসিসের সভাপতি আলমাস কবির আপনার কাছে জানতে চাই যে আমাদের যে সফটওয়্যার বিকাশে হাইটেক পার্কের যে বিনিয়োগ রয়েছে বর্তমানে সেটি সন্তোষজনক কিনা, এবং প্রতিযোগী দেশগুলোর সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হলে আমাদের যে অবস্থা সেক্ষেত্রে আমাদের টিকে থাকার সম্ভাবনা কতটুকু? অনেক ধন্যবাদ। বিরতিতে যাওয়ার আগে আমি যে কথাটা বলছিলাম ওটা একটু শেষ করে আপনার এই কথাতে আসছি। সো আমি যেটা বলছিলাম যে আমাদের যে প্রোগ্রেস যেটা হয়েছে গত 12 বছরে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকে, সেটা তো একটা যুগান্তকারী সাফল্য আমরা দেখেছি। এবং বিশেষ করে প্যান্ডেমিকের সময় আমরা যখন লকডাউনের মধ্যে দিয়ে অতিবাহিত করেছি, আমরা দেখেছি যে আমরা আমাদের জীবনযাত্রাকে আমরা কিভাবে সচল রাখতে পেরেছিলাম, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছিল কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের অবকাঠামোর জন্য। আমরা এবং সেই কারণেই কিন্তু আমরা আমাদের প্রবৃদ্ধির হারকে কিন্তু 5.2% রাখতে পেরেছিলাম, যেটা অন্যান্য সকল দেশ কিন্তু অনেক নিচে নেমে গেছিল। মানে আমাদের প্রেডিকশন ছিল, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বলেছিল যে বাংলাদেশের এটা নেগেটিভে যেতে পারে, একের নিচে চলে যেতে পারে, কিন্তু সেইগুলোকে আমরা মিথ্যা প্রমাণ করে 5.2% রেখেছিলাম। সো এখন কথা হচ্ছে যে আমরা সামনের দিকে কিভাবে এগোবো। 1 নম্বর কথা যেটা আমি বলেছিলাম যে দক্ষ জনসম্পদের প্রয়োজন। 2 নম্বর যেটা, যে ইন্টারনেটের প্রসার আমরা সারা বাংলাদেশে থাকলেও আমাদের ব্রডব্যান্ড পেনিট্রেশন এখনো অনেক কম। আমাদের ব্রডব্যান্ড পেনিট্রেশন এখনো 5 থেকে 6%। সো এইটাকে আমাদের বাড়াতে হবে। আমরা যদি ব্রডব্যান্ড পেনিট্রেশন বাড়াতে পারি তাহলে যেটা হবে যে একেবারে প্রান্তিক পর্যায়ে যে যারা রয়েছে, তরুণরা রয়েছে, তারা এই ইন্টারনেট ব্যবহার করে, এই অবকাঠামো ব্যবহার করে তারা অর্থনীতিতে অবদান রাখা শুরু করতে পারবে। তারা আউটসোর্সিং করতে পারবে, ফ্রিল্যান্সিং করতে পারবে, তারা ডিজিটাল কমার্স করতে পারবে। এইভাবে তারা কিন্তু আস্তে আস্তে জীবিকা নির্বাহ করতে পারে। সো এইটা আমাদের একটা বড় শর্ত। আর আরেকটি শর্ত, এটা অলরেডি আমরা শুনেছি কিছুক্ষণ আগে এমডি মহোদয়ের কাছ থেকে, যে হাইটেক পার্কগুলো আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। এইগুলোকে যত তাড়াতাড়ি রেডি করা যাবে আমার মনে হয় তত তাড়াতাড়ি
আমাদের যে এই ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো এগুলো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এখন আপনি যেটা প্রশ্ন করলেন যে এটা সন্তোষজনক কিনা, আমি মনে করি যে এটা তৈরি হতে তো একটা সময় লেগেছে, এই জন্য একটু তো সময় আমাদের মানে একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, জেস্টেশন পিরিয়ড থাকে। এখন যেহেতু মনে করেন আমাদের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটি তৈরি হয়ে গেছে, সিলেটেরটা তৈরি হয়ে গেছে, রাজশাহীটা তৈরি হয়ে গেছে, সো আস্তে আস্তে বাকিগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি একসাথে দেখা যাবে যে অনেক বিনিয়োগ আসা শুরু করেছে। কিন্তু একই সাথে আমি বলে রাখি যে এগুলো আরো বেশি পপুলার করা যাবে যদি সেই সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং হাইটেক পার্কের আশেপাশে একটা ভালো নগর ব্যবস্থা তৈরি করা যায়, অ্যামিনিটিজ তৈরি করা যায় এবং একটা টাউনশিপ তৈরি করা যায়। আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশে, আপনি ব্যাঙ্গালোরে বলেন, আপনি সাইবার জাহাতে বলেন, হায়দ্রাবাদের পাশে যে সাইবারাবাদ করেছে, আপনি বিভিন্ন জায়গায়, ইভেন চায়নাতে, সেখানে যখন একটা এই ধরনের মানে পার্ক করা হয় আশেপাশে কিন্তু একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়, এখানে বড় বড় ফ্ল্যাট, বড় বড় কন্ডোমিনিয়ামের ব্যবস্থা থাকে, স্কুল কলেজের ব্যবস্থা থাকে, বাজারের ব্যবস্থা থাকে, সিনেমা হলের ব্যবস্থা থাকে, পার্কের ব্যবস্থা থাকে, অর্থাৎ একটা টাউনশিপ গড়ে ওঠে। তখন যেটা হয়, তখন মানুষ ওখানে যেতে এবং ওখানে গিয়ে বসবাস করে ওখানে হাইটেক পার্কে বা সফটওয়্যার টেকনোলজি পার্কে চাকরি করতে চায়। এখন আমি যদি আমার অফিসকে, আমার কোম্পানিকে বলি বা আমার এমপ্লয়িকে বলি যে হাইটেক পার্কে তোমার অফিস করতে হবে, সে তো এটা যাবে না। এবং মানে তাকে যদি আমি একটা টেম্পোরারি, ওখানে থাকার ব্যবস্থা আছে কিন্তু সে তো ওখানে গিয়ে আসলে সে ঠিক মতো কাজ করতে পারবে না, তার ফ্যামিলি হয়তো এখানে থাকবে না, তার ফ্যামিলি হয়তো অন্য জায়গায় থাকবে। সো এই জিনিসগুলো আমার মানে এই ধরনের অবকাঠামোটা একটু মাথায় রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থা তো আছেই, ঢাকার সাথে যদিও একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, এটাকে আরো স্মুথ করা দরকার, আরো ফাস্ট করা দরকার, আরো ফ্রিকুয়েন্ট করা দরকার। সো এইগুলো যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে আমাদের ওই হাইটেক পার্কগুলো তখন সফল হবে। শুধু হাইটেক পার্কের যে ইনসেন্টিভ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ, আপনার ট্যাক্স ব্রেকের ইনসেন্টিভ আছে, নানা ধরনের ইনসেন্টিভ আছে। কিন্তু আমার মনে হয় যে একটা যদি আমরা টাউনশিপ করতে পারি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে পারি, তাহলে আমাদের এখানে লোকজন গিয়ে সেখানে থাকবে, বসবাস করবে এবং সেখানে অফিস, যারা যারা কোম্পানিগুলো আছে তারা তাদের একটা অফিস বা একটা ব্যাক অফিস তারা তৈরি করতে পারবে। আমরা যদি আমাদের প্রতিযোগিতার কথা চিন্তা করি, আমাদের প্রতিযোগিতা হচ্ছে ধরেন ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ফিলিপিন্স, ইভেন শ্রীলঙ্কা। এদের তুলনায় আমাদের কিন্তু ইজ অফ ডুইং বিজনেসটা এখনো অনেক মানে ইন্ডেক্সে আমরা অনেক নিচে আছি। আমাদের এখানে একটা বিজনেস করার ব্যাপারে কিন্তু একটা কোম্পানি খুলতে কিন্তু আমাদের অনেক রকমের ঝক্কি পোহাতে হয়, আপনাকে ট্রেড লাইসেন্স করতে হয়, বিভিন্ন ধরনের লাইসেন্সের ব্যাপার আছে। সো এই জিনিসগুলোকে সরকার যেটা করছেন যে একটা ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে নিয়ে আসছেন, ওএসএস। সেই ওয়ান স্টপ সার্ভিস মানে আপনি একটা ওয়ান উইন্ডো সার্ভিস, একটা জায়গায় যাবেন বা একটা পোর্টালে যাবেন অনলাইনে এবং সেখান থেকে আপনি বসে সবকিছু করতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে করতে পারবেন। এইটাকে আর কি যত তাড়াতাড়ি সম্ভব এনশিওর করা। আপনি দেখেছেন যে সিঙ্গাপুরে বা হংকং এ আপনি কিন্তু আধা ঘন্টায় 30 মিনিটে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। সো এই দর্শক, বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ করেছেন এবং নবনির্বাচিত সভাপতি সায়েম সোবহান আনভির বক্তব্য দিচ্ছেন। আমরা বক্তব্যটি শুনে আসছি। ইন্ডাস্ট্রিকে কিভাবে ডেভেলপ করা যায় আগামীতে কিভাবে ডেভেলপ করা যায় ইম্পোর্টের ক্ষেত্রে এবং এক্সপোর্টের ক্ষেত্রে। আমি এই যাবৎকালে যতটুকু দেখতে পেরেছি, আমরা বাংলাদেশ টোটাল ইম্পোর্ট অন জুয়েলারি, কিন্তু আমরা আজ পর্যন্ত এক্সপোর্টে কিন্তু ওরকম কোনো বিকাশ ঘটাতে পারিনি। আমার মূলত যে টার্গেটে থাকবে, ভ্যাট ট্যাক্স তো অবশ্যই একটা ফ্যাক্টর, তার সাথে আমি মনে করি এই জুয়েলারি ইন্ডাস্ট্রিটা প্রসারের সাথে আমরা এটা উই ওয়ান্ট টু এক্সপোর্ট ইন অ্যাব্রড কান্ট্রিজ। তারপরে সবাই আমরা শুধু একসাথে কাজ করতে দোয়া করবেন এবং আর কি বলবো, আর বাকি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা সবাই জানতে পারবেন কি হচ্ছে। আমরা টাইম আপনাদের আপডেট করবো, আমাদের কি নতুন নতুন পদক্ষেপ নিব। আমরা দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি জনাব সায়েম সোবহান আনভি ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সারা বাংলাদেশে অবহেলিত, নিপীড়িত প্লাস্টিক শিল্প, যার নেতৃত্বে আজকে একটি সম্ভাবনাময় খাত হিসাবে চিহ্নিত হয়েছে বাংলাদেশে, ব্যবসায়ীদের কণ্ঠস্বর, সারা বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন
এফবিসিসিআই এর সম্মানিত সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে তো বক্তব্য দেওয়ার ব্যাপার না। আজকে যিনি বলছেন বিদায়ী প্রেসিডেন্ট, আমি তো বিদায়ী প্রেসিডেন্ট কখনো বলি না, কারণ যারা নেতৃত্বে আসেন তারা কখনো বিদায় হন না। যতদিন বেঁচে থাকে তাদের সেক্টরের জন্য তারা কাজ করে থাকে, তাদের অভিজ্ঞতা তাদের নতুনদের কাছে শেয়ার করে। এই জন্য আমি কখনো কাউকে বিদায়ী প্রেসিডেন্ট বলা এটা ঠিক না। আমার মনে হয় যে উনি আপনাদের মাঝে আছে, আপনাদের প্রেসিডেন্ট যিনি আজকের এই অনুষ্ঠানটা সভাপতিত্ব করছেন, আমাদের দোলন ভাই, জুয়েলারি সমিতির যে প্রেসিডেন্ট, আজকে যিনি টেক ওভার করছেন আমাদের অত্যন্ত প্রিয় আনবি সোবান, সে বসুন্ধরা গ্রুপের কর্ণধার। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অন্যতম একটি গ্রুপ। তার ফাদার বাবা আকবর সোবান সাহেব বাংলাদেশের শিল্পায়নে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের কর্মসংস্থানে তার অনেক অনেক অবদান। আমরা তাকে জুয়েলারি সমিতি তার সুযোগ্য ছেলেকে আমি মনে করি পাওয়ার কারণে আমি মনে করি সেক্টর এবং সেকেন্ড জেনারেশন, আমাদের যেটি দরকার ইয়াং এন্ড সেকেন্ড জেনারেশনকে আমরা নিয়ে আসতে হবে। আপনারা, আমি মনে করি আপনারা সৌভাগ্যবান, আপনারা আনবিকে আপনাদের প্রেসিডেন্ট হিসেবে পেয়েছেন। আমি মনে করি এটি জুয়েলারি শিল্পের জন্য এটি অনেক বড় সুবিধা হবে বলে আমার আশা। আমি আনবির জন্য একটা জোরে হাততালি চাই, এবং তার ফাদারের জন্য যিনি এই দেশের এতগুলি শিল্পায়ন করেছেন। আর সবচেয়ে বড় জিনিস হলো তার ফাদারের, উনি কখনো ছোট কিছু চিন্তা করেন না, সবসময় চেষ্টা করেন বড় কিছু করার জন্য। সেই বসুন্ধরা আপনার হাউজিং থেকে শুরু করে তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু তারা কিন্তু বড় ধরনের কিছু নিয়ে আসছেন, যেই কারণে তারা এবং তারা যখন মিডিয়াতে আসছেন, সবচেয়ে বড় মিডিয়া তাদের হাউস কিন্তু এখন তাদের। তারা যখন টিভিতে আসছেন, 2টা চ্যানেল তাদের। তারা যখন স্পোর্টসে আসছেন, সব অনেকগুলি সেক্টরে তারা স্পোর্টস নিয়ে কাজ করছেন। তা আমি এই গ্রুপটার জন্য গর্বিত, কারণ বাংলাদেশের এই ধরনের গ্রুপ দরকার। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা বিজয় উৎসব, বিজয় আমাদের সামনে, আগামী দিন 16ই ডিসেম্বর। আমি স্মরণ করতে চাই আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই উৎসব সবচেয়ে আরেকটি জিনিস সেটি হচ্ছে আমরা আমাদের জীবনে 50 বছর আমরা যে স্বাধীনতা আমরা করেছি, স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন হচ্ছে, এবং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বাংলাদেশ স্বল্প উন্নয়নের দেশ থেকে আপনার স্বল্প আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। এই যে 3টি মহা ঘটনা আমি মনে করি 2021 সাল, এবং 2021 সালে আপনাদের প্রেসিডেন্ট আনবি সাহেব আপনার আজকে উনি দায়িত্ব গ্রহণ করলেন। এটা মহান ঘটনা আমি মনে করি। এখন বাংলাদেশের শিল্পায়ন বলেন, বাংলাদেশের অনেক পরিবর্তন এসছে। আপনারা জানেন যে আমরা এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে 2026 সালে, 2 বছর হয়তো গ্রেজ হতে পারে বিকজ অফ দি কোভিড। 2028 সালের দিকে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন হবে। এলডিসি গ্রাজুয়েশন হলে আমরা মনে করি অনেক চ্যালেঞ্জ আছে আমাদের সামনে, অনেক কমপ্লায়েন্সের ব্যাপার আছে, অনেক জায়গায় আমাদেরকে আমরা যা করি তা হয়তো করতে পারবো না। এবার সাথে সাথে আমাদের অপরচুনিটি যেটি আছে সেটি হচ্ছে অনেক ইনভেস্টমেন্টের সম্ভাবনা আছে। আমাদের ফরেন ইনভেস্টমেন্ট হবে, আমাদের লোকাল ইনভেস্টমেন্ট হবে, আমাদের ইয়াং জেনারেশনরা যারা আজকে আপনাদের প্রেসিডেন্ট হচ্ছেন তারা ইনভেস্ট করবেন, আমাদের নতুন নতুন যারা আছে তারা ইনভেস্ট করবেন। এই জন্য সরকারের কতগুলি লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। সরকার 2031 সালে টার্গেট করেছেন যে উন্নত মধ্যম আয়ের দেশ হবে। তখন আমাদের ইনকাম হবে প্রায় $5,500 মতো, এবং 2041 সালে উন্নত দেশ হবে। উন্নত দেশ হলে আমাদের $12,500 ইনকাম হবে। বর্তমানে আমাদের ইনকাম হচ্ছে $2,594। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2008 সালে ক্ষমতা আসেন তখন বলছিলেন আমরা 2021 সাল ভিশন
লক্ষ্যমাত্রা ছিল 2021-এ, যেটি এইবার আমরা পালন করেছেন, যেটি আমরা সর্বনিম্ন থেকে মধ্যম আয়ের দেশে গেলাম। এই যে লক্ষ্যগুলি যদি থাকে আমাদের সামনে, তাইলে কিন্তু অ্যাচিভ করাটা অনেক ইজি হয়। এই যে লক্ষ্যগুলিতে এখন আমি $2,594 যে আমার অবস্থা, আমার যে ইনকাম, আমার যে খরচ, আমার যে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা, 2005 যদি আমি $5,500 যাই, তাহলে আমার ক্ষমতা কিন্তু ইনকাম, কনজামশন, মার্কেট অনেক বড় হয়ে যাবে। এবং 2041 সালের কথা বলছে $12,500 উন্নত দেশ হবে। কারণ আমাদের জনসংখ্যা তো অনেক, 18 কোটির মতো লোক, 17 কোটি আমরা বলি, কিন্তু আমার মনে হয় আরো বেশি হবে। তো এই যে 18 কোটি লোকের মানুষের একটা মার্কেট, লোকাল মার্কেট, হিউজ মার্কেট। আমি প্লাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থাকতে আমি প্লাস্টিকের উপর একটা আপনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম যে 2030 সালে প্লাস্টিক কোথায় যাবে, রোডম্যাপ 2030 ফর প্লাস্টিক। ওখানে বর্তমানে বাংলাদেশের প্লাস্টিকের কনজামশন হলো 7 থেকে 8 কেজি পার ক্যাপিটা কনজামশন। 2035 সালে 2030 সালে সেটি হবে 35 কেজি। এখন বাংলাদেশের প্লাস্টিকের ধরেন প্রায় 35,000 কোটি 40,000 কোটি টাকার মার্কেট। যদি 35 কেজি হয় তাহলে কত হাজার কোটি টাকার মার্কেট হবে। আমি মনে করি একই জিনিস আমাদের জুয়েলারির ক্ষেত্র। আজকে জুয়েলারি যে মার্কেট, আমার মানুষের যখন লাইফস্টাইল বেশি হবে, মানুষ যখন ইনকাম বেশি হবে, তখন মানুষ খরচও বেশি করবে। এখনকার দিনে মানুষ বলে যে আমি বিয়ে বাড়িতে এখন স্বর্ণ থেকে ডায়মন্ডের, যাদের সামর্থ্য আছে তারা ডায়মন্ডের আপনার ইউজ বেশি করছেন। এটার কারণ হয়েছে এই জন্য যে মানুষের সামর্থ্য আছে, এই জন্য করতে পারছে। অনেক ফ্যামিলি আছে কোটি কোটি টাকা বিয়েতে খরচ করে আপনার জুয়েলারি। তা আমি মনে করি আমাদের সামনে কিন্তু এটি বিশাল বড় মার্কেট হতে পারে। আমরা যদি আজকে দেখেন ইন্ডিয়া এই জুয়েলারি দিয়ে তাদের আমার মনে হয় 3-4 নম্বরে তাদের এক্সপোর্ট, মানে তাদের টোটাল এক্সপোর্ট যদি ধরি, বাংলাদেশের মেইন এক্সপোর্ট হচ্ছে গার্মেন্টস। গার্মেন্টসের পরে যে সকল আইটেম আছে সেগুলিতে কিন্তু আমরা ওইভাবে এক্সপোর্টটাকে বাড়াতে পারছি না। বাট আমি মনে করি সরকারকে যে সকল পটেনশিয়াল সেক্টরগুলি আছে তাদেরকে যদি নীতি সহায়তা দেওয়া হয়, তাদেরকে যদি ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে কিন্তু তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমি সবসময় বলি, গত কয়েকদিন আগেও আমি এনবিআর এর সাথে মিটিং হয়েছিল, তখন আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট যারা এক্সপোর্টার, আমি গার্মেন্টস এর 86% আমার এক্সপোর্ট করে, আমি তাদেরকে কর্পোরেট ট্যাক্স দিচ্ছি 12%, আর অন্য এক্সপোর্টাররা পাচ্ছে 30%। ওয়াই নট? সবার জন্য এক হবে না। যারাই এক্সপোর্ট করে সবার জন্য যদি আমরা 12% করি, তাহলে তার কম্পিটিটিভনেসটা আরো বাড়ে, সে আরো এক্সপোর্টে যেতে পারে। কারণ আমাদের 2041 সালে 41 সালে আমাদের আজকে যে আমাদের এক্সপোর্ট, আমরা প্রায় $45-50 বিলিয়ন এক্সপোর্ট করি সব মিলিয়ে আমাদের সার্ভিস সহ। সেটি হয়তো 2041 সালে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে $300 বিলিয়ন। $300 বিলিয়ন যদি আমরা এক্সপোর্ট করতে হয়, তাহলে আমাদের অনেক সেক্টরকে আমরা এগিয়ে নিতে পারে। আমি মনে করি আমাদের এই জুয়েলারি সেক্টর কিন্তু একটা বড় এক্সপোর্টের মার্কেট হতে পারে। বাংলাদেশের মার্কেট তো আছেই, বিশাল বড় মার্কেট, এবং এক্সপোর্টে আমরা একটু যেতে পারি যদি আমরা তাদেরকে সাপোর্টটা দিতে পারি। তাদেরকে যদি এখানে যে সাপোর্ট দরকার সেটি হচ্ছে, ধরেন তাদের সবচেয়ে বড় সাপোর্ট যেটি দরকার হচ্ছে টেকনোলজি ট্রান্সফার। তারপরে আপনার আমাদের বাংলাদেশে কিন্তু কারিগররা কিন্তু অনেক পুরানো কারিগর। বেঙ্গল যে ডিজাইন গুলি, বাংলা ডিজাইন যেটি বলে, ক্যালকাটা থেকে শুরু করে আমার মনে হয় আমাদের বাংলাদেশের লোকজনে ওখানে যে এখন ডিজাইন গুলি করছেন। তা আমাদের এইসব জায়গায় কিন্তু অনেক কাজ করা দরকার। সমিতিকে স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাদের প্রোগ্রাম দিতে হবে, আপনারা স্কিল ডেভেলপমেন্ট করেন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম কিন্তু আমাদের মানব সম্পদ, বড় প্রবলেম। একটা হলো ওয়ার্কারদের স্কিল ডেভেলপমেন্ট করা, প্লাস মিড ম্যানেজমেন্ট, যেটি যারা আপনাদের এই ব্যবসাটা দেখাশোনা করে তাদের আপনার স্কিল ডেভেলপ করা, এবং যারা সেলিং করে, এক্সপোর্ট করে, যে সকল আপনার লোকজন, তাদের ডেভেলপ করা। আমি মনে করি আপনাদের সেক্টর থেকে আপনাদের একটা বড় প্রোগ্রাম হাতে নেওয়া দরকার স্কিল ডেভেলপমেন্টের। তা আমাকে বারবার বলতে চাচ্ছিলেন যে ব্যাড বাংলাদেশের যেটি প্রবলেম সেটি হচ্ছে বাংলাদেশে ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু অনেক কম। যখন আমরা
যাই তখন তারা এই কথা বলে আমাদেরকে যে ট্যাক্স দিতে বেশি। আমি মাননীয় আমাদের যে চেয়ারম্যান মহোদয় ওনাকে বলছি যে ভাই ট্যাক্স দিতে বেশি আপনারা বাড়ান না কেন, আমরা কি আপনাদের মানা করছি? আমরা কোনো না করি নাই, কারণ গত কয়েক বছর দেখেন বাংলাদেশে কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কম ছিল, কিন্তু গভর্নমেন্টের প্রচুর ইনভেস্টমেন্ট হওয়ার কারণে বাংলাদেশের জিডিপি ভালো ছিল। তার মানে গভর্নমেন্টের রেভিনিউ দরকার, কিন্তু দরকার প্রবলেম যেটা হয়েছে সেটি হচ্ছে যিনি দিচ্ছেন তার উপরে বারবার প্রেশার দেওয়া হচ্ছে। তাকে আজকে যদি 10,000 টাকা দেয়, কালকে বলছে তুমি 15,000 টাকা দিতে হবে, নাইলে তার অডিট করছেন, তার কাগজপত্র নিয়ে আসতেছেন, তাকে ধরছেন, এগুলি হচ্ছে। আমরা এখান থেকে বেরোতে চাই। আমরা তাদেরকে বলেছি আমার নেটটা বাড়ানো দরকার। আমি 10,000 টাকা যিনি দিয়েছেন আরো 10 জনের কাছে যান, ওদের থেকে 5,000 টাকা নেন বা 2,000 টাকা নেন, যারা সামর্থ্য আছে তাদের কাছে যেতে হবে। আমরা বলছি যেটা বিসি থেকে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি সরকারকে এবং এনবিআর কে, যে আপনারা গ্রামের ইভেন উপজেলা লেভেল পর্যন্ত এখন ব্যাট এবং ইনকাম ট্যাক্সের অফিস আপনারা নিয়ে যান, কারণ ওই সকল জায়গায় কিন্তু এখন প্রচুর ট্যাক্স দেওয়ার মতো লোক আছে। তাইলে আমরা যারা ট্যাক্স দিচ্ছি আমাদের উপর প্রেশারটা কমে। জুয়েলারির বিজনেসটা আমরা কম্পিটিশন করি, কার সাথে করি? নিজেরা তো করি না, আরেকটা দেশের সাথে করি, বিভিন্ন জায়গা থেকে করি। বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিটিশন হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের জুয়েলারি ব্যবসা। ম্যাক্সিমাম প্রোডাক্ট দেখা যায় ইন্ডিয়া থেকে চলে আসতেছে বিভিন্ন ভাবে। এলসিও প্রয়োজন হয় না বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যবসা করতে। আমি গেলাম, কাস্টমার আমি কিনে নিয়ে আসলাম, আমার পুরো বিয়ের গয়না আমার সুটকেসে করে আমি নিয়ে আসলাম, কে ধরলো, কে দেখলো? এটাই হচ্ছে 70 to 80%। যাদের সামর্থ্য আছে তারা তাই করছেন। তাইলে কম্পিটিটিভনেস করার জন্য আমাকে কি করা দরকার? আমার লোকাল ইন্ডাস্ট্রির জন্য আমাকে তো, যেখানে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, এই ইন্ডাস্ট্রিতে প্রচুর রেভিনিউ কালেকশন হতে পারে, আমরা যদি তাকে সাপোর্টটা দিই। আমি মনে করি যে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার নয় 3% এখন তারা ব্যাট বা তাদের জিএসটি নিচ্ছেন, অথচ আমাদের এখানে 5%। আমি মনে করি যে এই জায়গায় আমাদের কাজ করা দরকার। আমি অনুরোধ করবো আমাদের যে নবনির্বাচিত যিনি প্রেসিডেন্ট, উনি এফবিসিসির সাথে ক্লোজলি কাজ করবেন এবং আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি আছে মনে হয়, স্ট্যান্ডিং কমিটির সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন এবং আমরা এফবিসিসিআই আমি কথা দিতে পারি, আমরা বাংলাদেশের সকল সেক্টরের সাথে, যেখানে আমাদের কর্মসংস্থান আছে, যেখানে আমার সরকারের রেভিনিউ বাড়বে, যেখানে আমার কর্মসংস্থান বাড়বে, যেখানে আমার এক্সপোর্ট বাড়বে, যেখানে আমার পটেনশিয়ালিটি আছে, সকল সেক্টরের সাথে এফবিসিসিআই একত্রে কাজ করতে চায়। তাহলে আমার ম্যান্ডেটটা হচ্ছে আমার বিজনেস বাড়াইতে হবে, আমার এক্সপোর্ট বাড়াইতে হবে, আমার কর্মসংস্থান বাড়াইতে হবে। প্রতি বছর বাংলাদেশে 20 লক্ষ লোক কর্মসংস্থানে আসে, যেখানে আমাদেরকে এই কর্মসংস্থানের মেজর পোর্শন কিন্তু প্রাইভেট সেক্টর থেকে দিতে হয়। সরকারের তো অত চাকরি, সরকার তার ব্যবসা করে না। তো সুতরাং এই কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকারের যে ভিশনগুলি আছে, আমাকে ওই জায়গায় যেতে হলে আমাদের সবাইকে ফ্রি কাজ করতে হবে। সরকারকে আমরা বলেছি এবং আমাদের যারা নীতি নির্ধারক, যারা পলিসি লেভেলে কাজ করে, ওনাদেরকে আমরা বলেছি, এফবিসি থেকে আমি স্পষ্ট বলেছি যে ভাই আপনারা এমন কোন পলিসি করবেন না যেটা আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারবো না। প্রয়োজনে আমাদের সাথে বসেন, আলাপ আলোচনা করেন, তারপরে পলিসি বানান যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। কারণ আমাদের উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য এক, আমরাও চাই বাংলাদেশের উন্নয়ন, আমরাও চাই বাংলাদেশের কর্মসংস্থান। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে ধন্যবাদ জানাই আমাকে আজকের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য এবং আবারও কংগ্রেচুলেশন জানাই আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্টকে, যিনি বিদায়ী প্রেসিডেন্ট বলছেন। উনি যেন সবসময় এই নতুন প্রেসিডেন্টের সাথে থাকে এবং তাদের সাথে সলাপ পরামর্শ করে। এখানে আমাদের অনেক পুরানো ব্যবসায়ীরা আছে, অনেক নতুন, মানে অনেক দিন থেকে তারা এই নেতৃত্ব দিয়ে আসতেছে। সবাইকে আপনি সাথে নিবেন, সাথে নিয়ে আপনি যদি কাজ করেন, আপনি অবশ্যই আপনি যে লক্ষ্য উদ্দেশ্যে এসেছেন। আর বিশেষ করে আপনাকে আবারও ধন্যবাদ জানাই, আপনারা একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে এসেছেন এই আপনার জুয়েলারি জগতে, এবং আপনাদের ইনভেস্টমেন্ট সহ আমি মনে করি বাংলাদেশের জুয়েলারি উত্তর উন্নতি হবে। আমি এই কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা ছিলাম বাংলাদেশ জুয়েলারি সমিতির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে। 20 সংলাপ আজ এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে যুক্ত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।